প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সেন্ট্রিওল থেকে শুরু করে কোষ গহ্বর পর্যন্ত যতগুলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে সবগুলো নিয়ে আলোচনা করব। যেখানে আমরা আজকে আলোচনা করব কি সেন্ট্রিওল, মাইক্রোটিউবিউল, পারোক্সিজম, গ্লাইকোজেন এবং কি কোষ গহ্বর, এই পাঁচটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল সম্পর্কে বলতে গেলে তোমাদের বইয়ে একটু জটিল করা আছে, আমরা এই জিনিসটাকে সোজা করে নিব। তাহলে কি লিখবো? সেন্ট্রিওল কি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত যে নলাকার বা বেলনাকার স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান তাকে আমরা কি বলতেছি? তাকে সেন্ট্রিওল বলে। তাকে কি বলা হয়? সেন্ট্রিওল বলে। তাহলে কি হলো? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থায় যে নলাকার এবং স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু বিদ্যমান থাকে তাদেরকেই বলা হচ্ছে কি সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কোথায় থাকে? ধর একটা কোষ, এই কোষের এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের কাছাকাছি দুইটা এরকম নলাকার, একটা দুইটা এরকম দুইটা নলাকার সাইটোপ্লাজমিক অঙ্গাণু অবস্থান করে। আর এই নলাকার সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোকে আমরা কি বলতেছি? সেন্ট্রিওল বলি। কি বলি? সেন্ট্রিওল বলে থাকি। ঠিক আছে, এই সেন্ট্রিওল আবিষ্কার করছে কে? বিজ্ঞানী থিওডোর বোবেরি, এবং তিনি এদের নামকরণ করেন সেন্ট্রিওল। ঠিক আছে, এখন সেন্ট্রিওল এর চারপাশে একটা গাঢ় তরল পদার্থ থাকে। সেন্ট্রিওলের চারপাশে একটা কি থাকে? গাঢ় তরল পদার্থ, যাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। এবং এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে মিলিতভাবে আমরা একই সাথে যে জিনিসটা পাই তাকে বলে কি সেন্ট্রোজোম। একটু ভালো করে বুঝবা, সেন্ট্রিওল হচ্ছে আমাদের যে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন বেলনাকার যে কোষীয় অঙ্গাণুগুলো আছে তাকে বলে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারদিকে একটা গাঢ় তরল পদার্থ থাকে যাকে বলতেছি সেন্ট্রোস্ফিয়ার, এবং এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একত্রে বলতেছি আমরা কি রে? সেন্ট্রোজোম। কথাটা বুঝতে পারছো? সেন্ট্রোজোম। এখন এই যে একটা সেন্ট্রোজোমের মধ্যে যদি আমরা দেখি, একটা সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। কয়টা সেন্ট্রিওল? দুইটা সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে এখানে একটা, এইটা একটা, দুইটা সেন্ট্রিওল একসাথে অবস্থান করে। এদেরকে আরেকটা নাম দেওয়া আছে কি? ডিপ্লোসোম। দেখো, দুনিয়াতে সবাই জোড়ায় জোড়ায় থাকতে চায়। তুমি ইলেকট্রন দেখো, তারাও জোড়ায় জোড়ায় থাকে। মানুষ, তারাও জোড়ায় থাকতে চায়। তুমিও থাকতে চাও, আমিও থাকতে চাই। আবার কি সেন্ট্রিওলে কি জোড়ায় জোড়ায় অবস্থান করে। আর সেন্ট্রিওলে একটা সেন্ট্রোজোমে দুইটা সেন্ট্রিওল পাওয়া যায় বলে এদের আরেকটা নাম দেওয়া হয়েছে কি? সেন্ট্রোজোম। দেখো লেখা আছে সেন্ট্রিওল জোড়া জোড়া অবস্থান করে। এক জোড়া সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? ডিপ্লোসোম বলা হয়। এখন সেন্ট্রিওলের পরবর্তী যে অংশটুকু আছে সেটা পড়বো আমরা বিস্তৃতি নিয়ে। কি? বিস্তৃতি। কারণ বিস্তৃতি বলতে কি বোঝাচ্ছে? বিস্তৃতি বলতে বোঝাচ্ছে সেন্ট্রিওল কোথায় থাকে আর কোথায় থাকে না। ঠিক আছে, তোমাদের বইয়ে তোমরা দেখো সেন্ট্রিওল কতগুলো শৈবাল, ছত্রাক, মশবর্গোদ্ভিদ, ফানবর্গোদ্ভিদ এবং নমবীজ উদ্ভিদে থাকলেও আদিকোষী জীব, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে এরা কি অনুপস্থিত। তোমাদের মেডিকেলে প্রশ্ন আসতে পারে কোনটিতে সেন্ট্রিওল থাকে অথবা নিচের কোনটিতে সেন্ট্রিওল থাকে না। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে এরকম আদিকোষ, ডায়াটম এবং ইস্ট এবং আবৃতবীজী, এই চারটা জিনিস ছাড়া বাকি সব জায়গায় কি থাকে? সেন্ট্রিওল থাকে। আর আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে সেন্ট্রিওল থাকে না। এটা একটা টেকনিক মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইপ্যাড দিয়ে। কি? ইপ্যাড। তোমরা সবাই যে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেখছো, এগুলোতে যখন একটা দেখবা তবলার মতো বাজায়, ঢোলের মতো একটা লাঠি দিয়ে বাজায়, টুং 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 এরকম করে বাজায়। এই জিনিসটা না, হচ্ছে ইলেকট্রিক প্যাড। এই যে ইলেকট্রিক প্যাড দিয়ে আমরা মনে রাখবো, ইটা হচ্ছে ইস্ট, ইটা হচ্ছে কি ইস্ট, পিটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। কি? পিটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক, অর্থাৎ এটা আদিকোষী জীব। কাকে বোঝাচ্ছে? আদিকোষী জীব। ঠিক আছে, এতে হচ্ছে এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম যাকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী
বীজি উদ্ভিদ, আর ডিতে হচ্ছে কি রে, ডায়াটম। কোথায়? ডায়াটম। তাহলে এইভাবে মনে রাখবা ই প্যাড দিয়ে, যে ই প্যাডে আমাদের সেন্ট্রিওল থাকে না, কি কি? ইস্ট, প্রোক্যারিওটিক বা আদিবাসী জীব, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, আর ডি হচ্ছে কি? ডায়াটম। এগুলোতে সেন্ট্রিওল থাকে না, বাকি সব জায়গায় কি থাকে? সেন্ট্রিওল থাকে। ঠিক আছে, এখন সেন্ট্রিওলের পরে যদি আমরা দেখি, সেন্ট্রিওলের পরে ভৌত গঠন কি করতে হবে? ভৌত গঠন। এই ভৌত গঠনটার জন্য আমরা একটা অংশ কেটে নিয়ে আসি। ধরো এই যে সেন্ট্রিওলের ভৌত গঠন, এই অংশটাকে আমরা কাটে নেই, তারপর দেখাচ্ছি গঠনটা কিভাবে হয়েছে। ঠিক আছে, এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবা। আমরা একটু আগেই বলছি সেন্ট্রিওল হচ্ছে একটা কি? নলাকার অংশ। কি সেন্ট্রিওল হচ্ছে একটা কি? নলাকার অংশ। কি? নলাকার। যার ব্যাস কত? যার নলাকার একটা অঙ্গ, যার ব্যাস 0.5 থেকে 0.25 মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে ধরো এই একটা নলাকার অংশ, ধরো এটা আমাদের একটা সেন্ট্রিওল। নরমালি আমরা দেখতে পাই এইভাবে সেন্ট্রিওল দুইটা থাকে। ঠিক আছে, একটা সেন্ট্রিওল মূলত নলাকার, এরকম নলাকার। ধরো আমি একটা জিনিস কেটে রাখছি, এইটা আমাদের ধরো একটা কি? পানির বোতল। জাস্ট আমি দুই সাইডটা কাটে নিছি, কেটে নেওয়ার পর এটা একটা কি হয়েছে? নলাকার অংশ গঠন করছে। এই নলের ভিতরের অংশটা ফাঁকা না? এই নলের ভিতরের অংশটা কি? ফাঁকা। এর বাইরের দিকে যে অংশটুকু তৈরি হয়েছে তার নাম হচ্ছে কি? প্রাচীর। এই বাইরের অংশটুকু যেটুকু তৈরি হয়েছে তার নাম হচ্ছে কি? প্রাচীর। তাহলে দেখো আমাদের এই যে সেন্ট্রিওলের কথা বলতেছি, এই সেন্ট্রিওলের বাইরের অংশটুকু প্রাচীর, আর এই অংশটুকু তো ফাঁকা। আমরা যে এই অংশটুকু দেখি এরকম, এই নলাকারের ভিতরের অংশটা কতগুলো ছোট ছোট নালী দ্বারা গঠিত। কি? এরকম ছোট ছোট নালী, নল দ্বারা গঠিত। ঠিক আছে, 1 2 3, এরকম তিনটা নল মিলে একটা গঠিত ট্রিপলেটস। কি পাই এটাকে? ট্রিপলেটস। এরকম ছোট ছোট তিনটা নল যুক্ত হয়ে একটা অংশ গঠন করে, যার নাম হচ্ছে কি? ট্রিপলেটস। ঠিক এরকম এই পুরো অংশটাই এরকম অসংখ্য কি দেয়া? অসংখ্য বলতে 9টা এরকম অংশ নিয়ে গঠিত। কয়টা? 9টা অনুনালিকা নিয়ে এভাবে পুরো অংশটা গঠিত। আমরা এটা যদি একটা জিনিস দেখাই, এখানে দেখো, ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওলের বাইরের অংশ। এটা হচ্ছে সেন্ট্রিওলের বাইরের অংশ, প্রাচীর, যেখানে আমাদের এরকম ট্রিপলেটস থাকবে কয়টা? 9টা। ট্রিপলেটস থাকবে কয়টা? 9টা। ট্রিপলেটস থাকবে 9টা। ধরো এরকম করে দিলাম 1 2 3, একটা। আমরা আগে 9টা স্থান নিই, 2 3 4 5 6 7 8 এই 9টা অবস্থানে আমাদের কি আছে? ট্রিপলেটস আছে। তাহলে প্রত্যেকটা দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 2 3 1 2 3। ঠিক আছে, এরকম করে আমাদের 9টা কি আছে? নালীর মতো অংশ আছে। এটা কিন্তু যদি আমি গোল দিয়ে দেখাইছি, এটা কিন্তু আসলে গোল না, এটা দেখতে ঠিক এরকম এরকম করে নালীর মতো অংশ। ঠিক আছে, এই প্রত্যেকটাই একটা ট্রিপলেটস, এটাকে বলা হয় একটা ট্রিপলেটস। এই একটা ট্রিপলেটসে আবার 3টা উপনালিকা থাকে। এই উপনালিকা গুলো মাইক্রোটিবিউল দ্বারা গঠিত। এরকম তো কয়টা উপনালিকা? 1 2 এবং 3, যাকে আমরা এ বি এবং সি দ্বারা নামকরণ করি। তাহলে সব থেকে ভিতরের অংশটার নাম মাথায় রাখতে হবে, সব থেকে ভিতরে যেটা থাকে তার নাম হচ্ছে এ, তারপরে বি, তারপরটার নাম কি? সি। সেম এখানেও সব থেকে ভিতরটা এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে কি? সি। ঠিক আছে, এখন বলছে যে একটার এ একটার সি এর সাথে এরকম করে একটা সুতার মতো অংশ দ্বারা যুক্ত। তাহলে একটা সি একটার এ, একটা সি একটার এ, একটা সি একটার এ, একটা সি একটার এ, একটা সি আর একটার এর সাথে, একটা সি আর একটার এর সাথে, একটা সি আর একটার সাথে, এইরকম করে একটার সি একটার এর সাথে, অর্থাৎ একটা ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস এর সি অপরটার এর সাথে একটা সুতার মতো অংশ দ্বারা যুক্ত থাকে। এই সুতার মতো অংশটাকে বলতেছি আমরা যোজক। এই সুতার মতো অংশটা কি করতেছি আমরা? যোজক। আর এই যোজক এবং হচ্ছে অনুনালিকা গুলা মিলিত হয়ে বাইরে একটা কি তৈরি করলাম? আবরণের মতো বা প্রাচীরের মতো অংশ তৈরি করলো। এটা তো বললাম ট্রিপলেটস। ট্রিপলেটস, ঠিক আছে, এই ট্রিপলেটস এবং যোজক মিলে বাইরে একটা কি করলো? আবদ্ধ প্রাচীরের মতো অংশ তৈরি করলো, যাকেই বলতেছি আমরা কি রে? সিলিন্ডার ওয়াল বা প্রাচীর। তাকে বলবো সিলিন্ডার ওয়াল বা প্রাচীর কি কি দ্বারা গঠিত? যোজক এবং ট্রিপলেটস দ্বারা যুক্ত। এখন দেখো এই যোজক এবং ট্রিপলেটস ছাড়াও আমাদের এর কেন্দ্রে একটা অংশ থাকে, যাকে বলে সেন্ট্রাল হাফ। এই সেন্ট্রাল হাফের সাথে
আমাদের প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকার এ আসে কানেক্টেড হয়, কি হয়, এ আসে কানেক্টেড হয়, এ আসে কানেক্টেড হয়, প্রত্যেকটার এ আসে সেন্ট্রাল হাবের সাথে কানেক্টেড হয়। কথাটা বুঝতে পারছি আমি? এরকম করে কানেক্টেড হয়, এই অংশটুকুকে বলতেছি আমরা সেন্ট্রাল হাব। সেন্ট্রাল হাব, এটাকে আমরা কি বলতেছি, সেন্ট্রাল হাব। ঠিক এটা দেখতে অনেকটা কিসের, গরুর গাড়ির চাকার মতো না? গরুর গাড়ির চাকা তোমরা যারা দেখছো, যারা হচ্ছে মুভিতে হোক বা যে কোনো জায়গায় গরুর গাড়ির চাকা দেখছো, দেখবে হচ্ছে গরুর গাড়ির চাকা অনেক বড় কাঠের তৈরি, আর মাঝখানে একটা কি অংশ থাকে, এটার সাথে সব দিকের এই অংশগুলো এইভাবে আমরা যুক্ত থাকি। অথবা তোমরা সাইকেল বা মোটর সাইকেলের জিনিসটাও দেখতে পারো, ঠিক আছে? সাইকেল বা মোটর সাইকেলের সেম জিনিসটা থাকে, কিন্তু কেন্দ্রে একটা অংশ থাকে যার চারদিকে আমাদের কি রিং বা স্পক, রিং এর সাথে কতগুলো স্পক যুক্ত থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কার্ট হুইল মডেল। কার্ট, এই সেন্ট্রিওলের এই গঠনটাকে আমরা কি বলতেছি, কার্ট হুইল মডেল। কেন? এটা একটা গরুর গাড়ির চাকার মতো দেখতে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সেন্ট্রিওলের গঠন। তাহলে সেন্ট্রিওলের গঠন আমরা কয়টা জিনিস পাইলাম, তিনটা জিনিস পেলাম। দেখো, তাহলে আমরা বলতে পারি সেন্ট্রিওল কি, সেন্ট্রিওলের সেন্ট্রিওলের প্রধান অংশ কয়টা, তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল, ঠিক আছে? দুই নম্বরে পাচ্ছি আমরা ট্রিপলেটস, ট্রিপলেটস বা যাকে বলে আমরা ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। তাহলে আমরা একটু আগেই বলছি ত্রয়ী অনুনালিকা থাকে কয়টা, 9টা, ঠিক আছে? তাহলে ত্রয়ী অনুনালিকা থাকে কয়টা, 9টি। একটা জিনিস চিন্তা করো তো, প্রত্যেকটা অনুনালিকাতে উপনালিকা আছে কয়টা, 3টা। তাহলে এখানে উপনালিকার সংখ্যা কত হবে, উপনালিকার সংখ্যা হবে 9 × 3 অর্থাৎ 27 বা 27টি। কয়টা থাকতেছে, 27টি। এখন এই যে আমরা কি বললাম যে ট্রিপলেটস গুলা পরস্পরের সাথে সুতার মতো অংশ দ্বারা যুক্ত থাকে, তাকে বলে কি রে, লিঙ্কার, বা যেটাকে আমরা বাংলায় বললে কি বলি, যোজক, ঠিক আছে? আর একটু ভালো করে যদি তোমাদের আমি বুঝাইতে চাই, ধরো এই হচ্ছে আমার 3টা কলম, এই 3টা হচ্ছে এক একটা মাইক্রোটিউবুল, এই মাইক্রোটিউবুল গুলা মিলিত হয়ে তৈরি করে একটা ট্রিপলেটস। আর এই ট্রিপলেটস গুলা আমাদের সিলিন্ডার ওয়ালের সাথে এই জায়গাটাতে এইভাবে সংযুক্ত হয়, ঠিক আছে? এইভাবে সংযুক্ত হলো। তাহলে দেখো এখানে 3টা মিলে একটা অনুনালিকা, এখানে আরো 3টা, এখানে আরো 3টা, এইভাবে 3টা করে মোট কয়টা থাকবে, 9টা। 9টা অনুনালিকা যুক্ত হয়ে মূলত আমাদের এই বাইরের সিলিন্ডার ওয়ালটা গঠন করে। এবং সিলিন্ডার ওয়াল, এই ট্রিপলেটস গুলো পরস্পরের সাথে যুক্ত হয় কি দিয়ে, আমরা এক ধরনের সুতা যাদের বলছি যোজক বা লিঙ্কার, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তাহলে দেখো এগুলাই বলছে, দেখো যে আমরা একটু রিডিংটা পড়ে নেই। বলছে যে এটা দেখতে বেলনাকার দুই মুখ খোলা পিপার মতো, প্রত্যেকটা সেন্ট্রিওলে প্রধানত 3টি অংশ থাকে। এটা সিলিন্ডার ওয়াল বা প্রাচীর, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, যোজক বা লিঙ্কার, এদের একত্রে সেন্ট্রিওল বলা হয়। সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয় এবং এতে কোনো ডিএনএ অথবা আরএনএ থাকে না, ঠিক আছে? আর এদের রাসায়নিক গঠন আমরা প্রোটিন লিপিড দ্বারা গঠিত। এরপর দেখা লেখা আছে সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত, প্রত্যেকটি অনুনালিকা সমদূরত্বে অবস্থিত, প্রত্যেকটা সমদূরত্বে অবস্থিত। এই প্রত্যেকটা উপনালিকা আবার 3টি করে উপনালিকা নিয়ে গঠিত, যেখানে থিটার গোল্ড এই উপনালিকাগুলোকে নামকরণ করছে কি, এ বি সি দ্বারা, কি দ্বারা, এ বি সি দ্বারা, ঠিক আছে? উপনালিকাগুলো পার্শ্ববর্তী অনুনালিকার সাথে এক প্রকার ঘন উপাদানের সাথে যুক্ত থাকে। এই ঘন উপাদানটার নাম হচ্ছে আমরা কি, লিঙ্কার। এবং সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার, আমরা আগেই বলছি। এখন গাঢ় তরল পদার্থ যাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে, সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলের সাথে আমরা কি বলি, সেন্ট্রোজোম বলি। এরপরে দেখো এর রাসায়নিক গঠন বলছে কি, সেন্ট্রিওল সাধারণত প্রোটিন, লিপিড এবং এটিপি দ্বারা গঠিত। কি থাকে, প্রোটিন। তাহলে দেখো জিনিসটা বুঝো, আমরা একটু আগে বলছি এই যে উপনালিকা গুলা, এগুলা কি দ্বারা গঠিত, এক একটা প্রত্যেকটা উপনালিকা একটা মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবিউল, ঠিক আছে? আর এই মাইক্রোটিউবুল মূলত কোন দ্বারা, অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দ্বারা গঠিত। তাহলে মানে প্রোটিন পাইলাম। এরপরে এদের চারদিকে এই জায়গাগুলোতে এরকম করে বিভিন্ন জায়গায় শক্তি দেওয়ার জন্য আমাদের কি থাকে, এটিপি উৎপাদন করার জন্য এই জিনিস থাকে। এখানে এটিপি আছে
এবং কিছু পরিমাণে লিপিডও আছে। ঠিক আছে, কি আছে? লিপিড। এই জন্য মাথায় রাখতে হবে যে সেন্ট্রিওল মূলত কি কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং এটিপি দ্বারা গঠিত। এরপর আমরা পরবর্তী পেজে যাই, সেটা হচ্ছে কি আমাদের সেন্ট্রিওলের কাজ। চারটা কাজ দেওয়া আছে। কয়টা কাজ? চারটা। এক নাম্বার কি বলছে? সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র গঠন করে, কোষ বিভাজনে সাহায্য করে, সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে এবং শুক্রাণুর লেজ গঠন করে। ঠিক আছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম দুইটা একই টাইপের, একটা ব্যাখ্যা দিয়ে তোমাকে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, তোমরা সবাই জানো কোষ বিভাজনের সময় আমরা প্রোমেটাফেজ ধাপে, কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে দুই মেরুযুক্ত একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করি। দুই মেরুযুক্ত একটা স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রটা দেখতে কিরকম? ঠিক এরকম মাকু আকৃতির। মাকু শব্দটার মানে কি? দুই প্রান্ত সরু এবং মাঝ ভাগটা কি রে? চওড়া। এই যে বলছে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত যে ফাইবার গুলো আছে সুতার মতো, তাদের বলা কি? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, কি বললাম? এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত যে সুতার মতো অংশগুলো আছে তাদেরকে বলা স্পিন্ডল ফাইবার। আর এই সময় এই স্পিন্ডল ফাইবার গুলো গঠনে সাহায্য করে মূলত কি? সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে এক ধরনের আসে যার নাম হচ্ছে আমাদের কি? অ্যাস্টার তন্তু। এই অ্যাস্টার তন্তুগুলো নিক্ষিপ্ত হয়ে মূলত এই স্পিন্ডল ফাইবার গুলা গঠন করে। অর্থাৎ প্রথম বলছে মাকু যন্ত্র গঠন করে, এবং পরেরটা বলছে কোষ বিভাজনে সাহায্য করে কেমনে। তাহলে আমরা সবাই জানি, যারা 9 10 তোমরা তো অবশ্যই পড়ছো, যে এই স্পিন্ডল যন্ত্রের বিভিন্ন স্থানে আমাদের কি থাকে? ক্রোমোজোম থাকে। কি থাকে? ক্রোমোজোম গুলা অবস্থান করে, তাই কি না? এবারে মেটাফেজ ধাপে গিয়ে আমরা দেখি এই প্রত্যেকটা জিনিস আমাদের কি থাকে? প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে কোথায়? বিষুবীয় অঞ্চলে। কোথায় থাকে? বিষুবীয় অঞ্চলে। এই বিষুবীয় অঞ্চলে যখন আমাদের ক্রোমোজোম গুলা থাকতেছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে। কোথায় অবস্থান করতেছে? বিষুবীয় অঞ্চলে। এটা হলো মেটাফেজ। ঠিক আছে, আমরা যখন কোষ বিভাজন পড়বো তখন আরো ডিটেইলস পড়াবো, যা আপাতত বুঝো তোমাদের নরমাল বেসিক থেকে। এরপর আমরা যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে কি? অ্যানাফেজ ধাপে গিয়ে, অ্যানাফেজ ধাপে গিয়ে অ্যানাফেজ ধাপে গিয়ে আমাদের এই যে কি ক্রোমোজোম গুলো আছে, তারা এই যে দেখো এদের সংকোচন শুরু হয়। স্পিন্ডল ফাইবার গুলার সংকোচন হয়। সংকোচন যখন শুরু হয়, সংকোচন শুরু হলে দুই দিক থেকে টান পড়ে। দুই দিক থেকে টান পড়লে দেখা যায় এটা মাছ বরাবর ভেঙে গিয়ে, এরকম করে ছিল আমাদের ক্রোমাটিড, এই মাছ বরাবর ভেঙে গিয়ে উপরের দিকে একটা অপত্য ক্রোমোজোম, নিচের দিকে একটা কি রে? অপত্য ক্রোমোজোম তৈরি করে। এবং এই অপত্য ক্রোমোজোম গুলা অর্ধেক হয় একটা মেরুর দিকে গতিশীল, বাকি অর্ধেক হয় অপর মেরুর দিকে গতিশীল। তাহলে যদি আমার স্পিন্ডল যন্ত্র না থাকতো, স্পিন্ডল যন্ত্র যদি না থাকতো, তাহলে কিন্তু এই ক্রোমোজোমের মধ্যে বিভাজন ঘটতো না। আর বিভাজন না ঘটলে পরবর্তী আমি এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস কখনোই পেতাম না। এই জন্য মনে রাখতে হবে স্পিন্ডল যন্ত্র ছিল বলে স্পিন্ডল যন্ত্রের সংকোচনের ফলে আমাদের অ্যানাফেজ ধাপে গিয়ে দুইটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে। আর অপত্য ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়ার পরে কি হলো? আমাদের দুইটা নতুন নিউক্লিয়াসে পরিণত, মেরুর কাছাকাছি যাওয়ার পরে সে দুটা নিউক্লিয়াসে পরিণত হইলো। ঠিক আছে, তো এইটাই বলছে যে কোষ বিভাজনে তারা সাহায্য করে। একদম ঘ নম্বরে একটা প্রশ্ন আসে, এরকম উদ্দীপক দিয়ে দিছে, এবং এরকম করে উদ্দীপক দিয়ে দিছে, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে এ, আর এখানে দিয়ে দিছে সেন্ট্রিওল, এটা দিয়ে দিল পি। তোমাকে বললো এ এর বিভাজনে পি এর ভূমিকা আলোচনা করো। কি? এ এর বিভাজনে পি এর ভূমিকা আলোচনা করো। ভূমিকা আলোচনা করো। এরকম করে প্রশ্ন দিয়ে দিতে পারে, অথবা তোমাকে এরকম প্রশ্ন আসতে পারে যে কোষ বিভাজনে সেন্ট্রিওলের ভূমিকা আলোচনা, তখন তোমাকে এইভাবে ছবির সাহায্যে এবং কিছুটা ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এখন পরে দুইটা কাজ আছে, দেখো সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত করে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে। আমরা এই সিলিয়া হচ্ছে কি এরকম চুলের মতো অংশ, আর ফ্লাজেলার মতো অনেকটা আঙ্গুলের মতো অংশ। এগুলা কোথায় থাকে? সিলিয়া থাকার মতো শ্বাসনালীতে, শ্বাসনালী, আর ফ্লাজেলা অনেক জায়গায় থাকতে পারে। এই জায়গাগুলোতে সিলিয়া এবং ফ্লাজেলা তৈরিতে সাহায্য করে এবং শুক্রাণুর লেজ তৈরি করতেও সাহায্য করে। শুক্রাণুর লেজ তৈরি করতে সাহায্য করে কিরকম করে? দেখো আমরা যদি একটা শুক্রাণুর কয়টা অংশ? চারটা। মস্তক, তারপর হচ্ছে কি গ্রীবা। একটা শুক্রাণু কয়টা অংশ? চারটা। মস্তক,
এগুলো হচ্ছে গ্রীবা, তারপরে দেহ এবং সবার সাথে থাকে লেজ, যেখানে মস্তক তৈরিতে সাহায্য করে গোলজি বস্তি, গোলজি বডি, ঠিক আছে। আর দেহ তৈরিতে সাহায্য করে কোনটা, মাইটোকন্ড্রিয়া, এবং লেজ তৈরিতে সাহায্য করে কি, সেন্ট্রি। একটা শুক্রাণুর চারটা অংশ থাকে, মস্তক, গ্রীবা, দেহ এবং লেজ, যেখানে মস্তক তৈরিতে সাহায্য করে গোলজি বস্তু, আমাদের দেহ তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, আর লেজ তৈরি করে কি, সেন্ট্রিওল। এই জন্য লেখাই আছে শুক্রাণু লেজ গঠনে সাহায্য করে কে, সেন্ট্রিওল। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে সেন্ট্রিওল রিলেটেড পড়ালেখা। এরপর আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো মাইক্রোটিউবিউল, সরি কোষীয় কঙ্কাল। এবারের টপিকটা আমরা কি বলবো, কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন কি, ঠিক আছে। তো এখন এগুলা আমি অতটা বিশেষ দরকার নাই, ইম্পর্টেন্টও না, জাস্ট এমনি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি আর বইয়ের লাইন বাই লাইন পড়াই দিচ্ছি তোমাকে, ঠিক আছে। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, যে ফার্স্ট হলো সাইটোস্কেলিটন কি বা কোষীয় কঙ্কাল কাকে বলা হয়। আমাদের দেহের যেমন কাঠামো ঠিক রাখছে কি আমাদের কঙ্কাল, যেখানে অস্থি, তরুণ অস্থি, এগুলা নিয়ে টেন্ডন, লিগামেন্ট, এগুলা নিয়ে আমাদের কঙ্কালটা গঠিত। ঠিক এরকম একটা কোষেরও আকার ঠিক রাখার জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এরকম কতগুলা লম্বা লম্বা অংশ থাকে, সুতার মতো, নালীর মতো, তাদেরকে মিলিত ভাবে আমরা কি বলতেছি, কোষীয় কঙ্কাল। লেখা আছে যে কোষীয় কঙ্কাল কি, লেখা আছে এখানে দেখো, সকল প্রকৃত কোষী সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোতে অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্র সম্মিলিত ভাবে জালিকার ন্যায় অংশ তৈরি করে, এদেরকে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে। বিজ্ঞানী কোল্টজফ প্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করেন। আর সাইটোস্কেলিটন মূলত তিন ধরনের পাওয়া যায়, একটা মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দেখো মাইক্রো মানে কি রে, মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে কি ছোট, আর টিউব মানে হচ্ছে নালী, এটা হচ্ছে ছোট ছোট নালীর মতো। আবার সেই মাইক্রো মানে ছোট, আর ফিলামেন্ট মানে কি সুতা, তাহলে এটা দেখতে অনেকটা ছোট ছোট সুতার মতো। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কি রকম, যে হচ্ছে কি, মনে রাখবা আমাদের মেডিকেলে দুইটা মানে কতগুলা অবস্থান বুঝে দিলে কতগুলো শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরো দূরবর্তী, দূরবর্তী জিনিসকে বুঝাইতে আমরা ব্যবহার করি ডিস্টাল, ডিস্টাল। আর কাছাকাছি জিনিস বুঝাইতে কাছা কাছি, বা নিকটবর্তী জিনিসকে বুঝাইতে আমরা বলি কি প্রক্সিমাল, কি বলি প্রক্সিমাল। আর দুইটা দূরবর্তী এবং নিকটবর্তীর কাছাকাছি যে জিনিসগুলো থাকে তাদেরকে বলা কি মধ্যবর্তী জিনিসগুলোকে বলি আমরা ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি, আমার কাছ থেকে যে সবথেকে দূরে অবস্থান করে তাকে বলবো আমরা ডিস্টাল, যে আমার সবথেকে কাছে আছে তাকে বলবো প্রক্সিমাল। দূরে এবং কাছের মাঝে যেই ব্যক্তিগুলো বসে থাকবে তাদেরকে বলবো আমরা কি ইন্টারমিডিয়েট। তাহলে মনে রাখতে হবে মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি আরেক ধরনের সুতার মতো অংশ থাকে যাকে বলা হয় কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। এখন দেখো প্রথমে আমরা আসি মাইক্রোটিউবিউল। আমরা আগেই বলছি মাইক্রো মানে ছোট, টিউবিউল মানে নালী। দেখো এটা অসার লম্বা নলাকার অংশ। এরা মূলত কি করে, কোষ বিভাজনে, ক্ষরণ, অন্তঃকোষীয় পরিবহন এমনকি ফ্লাজেল এবং সিলের আন্দোলনে ভূমিকা পালন করে। খুবই ভালো করে মনে রাখতে হবে কাজগুলা। কোষ বিভাজনে সাহায্য করে, বিভিন্ন ধরনের ক্ষরণে সাহায্য করে, আন্তঃকোষীয় পরিবহন এবং ফ্লাজেল এবং সিলের আন্দোলন, আন্দোলনে কি নড়াচড়া করতে সাহায্য করে। তারপরে তুমি পড়ে নিতে পারো মাইক্রোটিউবিউল আবিষ্কার করেন কে, দরকার নাই, ভৌত গঠনে চলে যাও। প্রত্যেকটা মাইক্রোটিউবিউল দেখতে লম্বা শাখাবিহীন ফাঁকা টিউব জাতীয়, এরকম লম্বা ফাঁকা টিউব জাতীয় অংশ, ঠিক আছে। ব্যাস টেস্ট মুখস্থ করার দরকার নাই। এবং মনে রাখতে হবে এদের এক প্রান্তকে আমরা পজিটিভ আর অন্য প্রান্তকে আমরা কি হিসেবে চিন্তা করি, নেগেটিভ। এই জন্য মাইক্রোটিউবিউলের আরেকটা নাম হচ্ছে ডাইমেরিক, একে আমরা কি বলি ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এগুলো হলো ভৌত গঠন। ওকে, এবার যদি আমরা রাসায়নিক গঠনে যাই তাহলে দেখো রাসায়নিক গঠনে কি বলা হয়েছে, যে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, ঠিক আছে। মাইক্রোটিউবিউল, প্রতিটি মাইক্রোটিউবিউল 13টি, কয়টি 13টি প্রোটোটিউবুলিন দ্বারা গঠিত সর্পিলাকার সজ্জিত থাকে। এবং মাইক্রোটিউবিউল প্রত্যেকটা প্রোটোটিউবুলিন ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত, কারণ একটা তার পজিটিভ প্রান্ত থাকে, ডাই মানে দুই, মেরু মানে তো স্তর, কি বলে প্রান্ত, তাহলে ডাইমেরিক, একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত থাকে, ঠিক আছে। এদের প্রত্যেকটা প্রোটিন আলফা বিটা টিউবুলিন প্রোটিন অণু দ্বারা গঠিত। এত বেশি ডিপ যাওয়ার দরকার নাই। এর অবস্থান কোথায় অবস্থান করে, এখানে আগে বলছে এরা ফ্লাজেলা এবং সিলা ইত্যাদির উপগাঠনিক উপাদান হিসেবে অবস্থান করে। আবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে এরা কি থাকে, সংযুক্ত থাকে, ঠিক আছে। এখন ধরো এইটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, মাইক্রোটিউবিউলের কাজ। মাইক্রোটিউবিউলের কাজ কি,
ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির বিচলন অর্থাৎ নড়াচড়া করতে সাহায্য করে। এছাড়া কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে। আমরা একটু আগেই দেখাইছিলাম যে এই কোষ বিভাজনের সময় মূলত এই যে স্পিন্ডল তৈরিগুলা, মনে রাখবা এই স্পিন্ডল তৈরিগুলা উদ্ভিদ কোষে তৈরি করে কারা? আমাদের মাইক্রোটিউবুল। আর প্রাণী কোষে তৈরি করে সেন্ট্রিওল। ঠিক আছে, আর এরা সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোজোমকে পৃথক করতে সাহায্য করে। তাহলে মাইক্রোফাইবারের বিন্যাস নির্দেশ করে, প্রোটিনের গঠনেও এরা সাহায্য করে। ঠিক আছে, সেল মেমব্রেনগুলো পড়তে পড়লো পারলা, নাহলে নাই। এবার চলে যাচ্ছে আমরা মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট কাকে বলা হচ্ছে? মাইক্রো মানে ছোট, আর ফিলামেন্ট মানে কি রে? সুতার মতো অংশ। তাহলে এরা সাইটোপ্লাজমে প্রোটিন দিয়ে তৈরি অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু। তন্তু মানে কি? সুতার মতো অংশ দ্বারা গঠিত। তন্তু মানে কি? সুতার মতো অংশ দ্বারা গঠিত। ঠিক আছে, আমরা আগেই বলছি যে এরা তন্তু বা সুতার মতো, এদেরকে মাইক্রোফিলামেন্ট বলে। আর বিজ্ঞানী প্যাভিলিস এটা আবিষ্কার করেন, এটা দরকার নাই। মূলত এরা অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়, কারণ এগুলা মূলত কি দ্বারা গঠিত হয়েছে? অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দ্বারা তৈরি হয়। গঠন সরু নলাকার লম্বা সংযোজক দ্বিতন্ত্রী, সাধারণত ব্যাস টেস্ট মুখস্থ করার দরকার নাই, এবং তো এখানে লেখা আছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে গঠিত। কাজ কি? কোষের আকৃতি দান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অনুসরণ করে, আর এটা সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা কোষের সাইটোকাইনেসিস ঘটিয়ে কোষের বিভাজনেও সহায়তা করে। খুবই ইম্পর্টেন্ট কথা, সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে কোনটা? মাইক্রোফিলামেন্ট। ঠিক আছে, এরপর দেখো আমরা আসি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট মানে আমি আগেই বলছি, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি অবস্থান। কোথায়? মাঝামাঝি অবস্থায়। ঠিক আছে, দেখো লেখা আছে এগুলো মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের তন্তু। এর আকৃতি প্রায় এত ন্যানোমিটার। এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো প্রোটিন দিয়ে গঠিত। 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া গেছে। ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য কেরাটিন, ল্যামেলিন, নিউরোফিলামেন্ট আর এটা কি হাইমেন্টিন। তাহলে আমরা যদি বলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কয় প্রকার, তুমি বলবা 4 প্রকার: কেরাটিন, ল্যামেলিন, নিউরোফিলামেন্ট এবং কি হাইমেন্টিন। এগুলো নাম। এবারে চলে যাচ্ছি কাজ। কোষের আকৃতি দান করা আর কোষের অন্যান্য বস্তুকে যথাস্থানে, যেহেতু তারা সাইটোস্কেলিটন, তাহলে কি আকৃতি দান করবে এবং বিভিন্ন উপাদানকে সংরক্ষণ করবে। এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পারঅক্সিজম। ঠিক আছে, কি? পারঅক্সিজম, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। পারঅক্সিজম জিনিসটা কি আগে দেখো। আমরা এটাকে একটা নতুন পেজে অ্যাড করি। দেখো পারঅক্সিজম কি, তো মাথায় রাখতে হবে কোষের ভিতরে, কোথায়? কোষের ভিতরে আমাদের একটা কোষীয় অঙ্গাণু আছে, এক স্তর বিশিষ্ট প্রাচীরে আবৃত, এক স্তর বিশিষ্ট প্রাচীরে আবৃত থাকে। ঠিক আছে, এবং যার ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলো আমাদের অন্তঃকোষীয় পরিপাক এবং বিভিন্ন বিষাক্ত পদার্থকে কম বিষাক্ত পদার্থে রূপান্তর করে। বিষাক্ত পদার্থকে কি করে? কম বিষাক্ত পদার্থে রূপান্তর করে। এই অঙ্গগুলোকে আমরা বলতেছি কি রে? পারঅক্সিজম। দেখো লেখা আছে। এরপরে যদি আমরা দেখি পারঅক্সিজম কিভাবে সৃষ্টি হয়, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হয়। পারঅক্সিজম উৎপত্তি কোথায়? পারঅক্সিজম উৎপত্তি হচ্ছে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা বলছে, দেখো লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং এর মাধ্যমে এরা তৈরি হয়। আউট পকেটিং বলতে কি বোঝাচ্ছি? ধরো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর ক্ষুদ্র একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই অংশটুকু বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বিচ্ছিন্ন অংশটাই হচ্ছে এটা কি? পারঅক্সিজম হিসেবে কাজ করে। মাথায় রাখতে হবে পারঅক্সিজম প্রায় সব ধরনের কোষে দেখা গেল, প্রাণীর কিডনি এবং লিভার কোষে এরা বেশি পরিমাণে থাকে। এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া যায়? কিডনি এবং লিভার কোষে অধিক পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এরা এক আবরণ বিশিষ্ট হয়। আগেই বলছি এর স্তরটা কয় স্তর? কোষ প্রাচীর ঝিল্লিটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, আর এর ভিতরে ক্রিস্টাল দানাদার আকারে সঞ্চিত বিভিন্ন এনজাইম থাকে, যে এনজাইমগুলোর মধ্যে প্রধান এনজাইমটা হচ্ছে কি? ক্যাটালেস। আমরা আগেই বলছি এর ভিতরে কি থাকে? বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম থাকে, যার মধ্যে আমাদের কি? ক্যাটালেস প্রধান। ঠিক আছে, ক্যাটালেস প্রধান। তাহলে ক্যাটালেসের কাজ কি মাথায় রাখতে হবে। আমাদের দেহের ভিতরে একটা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যার নাম হচ্ছে কি? হাইড্রোজেন পারঅক্সাইড। এটা আমাদের জন্য একটা বিষ তুল্য। কি? বিষ তুল্য। এটা একটা বিষ তুল্য উপাদান। ঠিক আছে, এই বিষ তুল্য উপাদানটার উপরে ক্যাটালেস এনজাইম কাজ করে। কোন এনজাইম? ক্যাটালেস। এই ক্যাটালেস এনজাইম তাকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে। দেখো এটা আমাদের একটা বিষাক্ত পদার্থ, আর এটাকে আমি ভেঙে কি করলাম? পানি এবং অক্সিজেন দুইটাই আমার জন্য কি রে? প্রয়োজনীয় অঙ্গে উপাদানে পরিণত হলো।
তাহলে এই যে ডিটক্সিফিকেশন, এই প্রক্রিয়াটাকে আমরা ডিটক্সিফিকেশন বলতে পারি। এই বিষাক্ত উপাদানকে কম বিষাক্ত বা প্রয়োজনীয় উপাদানে পরিণত করে। তাহলে লেখা আছে বেলজিয়ামের সাইটোলজিস্ট ক্রিশ্চিয়ান জাদুবি পারক্সিজম আবিষ্কার করেন এবং এর এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত করে। হাইড্রোজেন পারক্সাইড বিশুদ্ধতা ক্যাটালিস এনজাইম এর সাহায্যে হাইড্রোজেন পারক্সাইডকে আমরা কি করি, অক্সিজেন এবং পানিতে রূপান্তর করে কোষকে রক্ষা করে। ঠিক আছে, এছাড়াও এরা আরো কিছু কাজ করে, কোষের ভিতরে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের শরীরে যে কোএনজাইম যে আছে এনএডি এবং ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেনাস গুলো ক্ষারক গুলোকে ভাঙতে আবার পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এনএডি পুনরুৎপাদনে সাহায্য করে, অর্থাৎ কোএনজাইম পুনরুৎপাদনে সাহায্য করে। এছাড়াও আমাদের দেহের ভিতরে যে নাইট্রোজেনাস ক্ষারক আছে, আমরা সবাই জানি কি ডিএনএ বানাতে 5 ধরনের, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং কি ইউরাসিল নামক কতগুলা কি আছে নাইট্রোজেনাস ক্ষারক আছে। এই নাইট্রোজেনাস ক্ষারকগুলোকে ভাঙতে এবং পুনরায় তৈরি করতে সাহায্য করে কোনটা, পারক্সিজম। তাহলে তুমি এই প্রশ্ন হচ্ছে পারক্সিজমের কাজ কি? প্রথম কথা হচ্ছে যে হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে ফেলা। 2 নম্বর কাজ হচ্ছে কোষের ভিতরে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা। 3 নম্বর কাজ বিভিন্ন কোএনজাইমের পুনরুৎপাদন করা। এবং 4 নম্বর কাজ হচ্ছে কি রে, ডিএনএ এবং আরএনএ নাইট্রোজেনাস বেস যে আছে তাদেরকে ভাঙ্গন এবং পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। এবং এইটা একটা মেডিকেলের প্রশ্ন আসছিল, মেডিকেল। ঠিক আছে, যে পারক্সিজম কোথায় বেশি থাকে, তখন তোমাকে বলতে হবে কিডনি এবং লিভার কোষে। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি কোথায়, গ্লাইঅক্সিজম। কোথায় যাচ্ছি, গ্লাইঅক্সিজম। এখন গ্লাইঅক্সিজম সম্পর্কে বলার কিছু নাই, তারপরে একটু বলে রাখি যে এটা নরমালি হচ্ছে কি, আমরা যখন একটা গাছ রোপণ করি, নরমালি আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে গ্লাইঅক্সিজম। ধরে একটা গাছ, এই গাছ কই থেকে আসে, এই গাছ হচ্ছে কোথা থেকে, বীজ থেকে আসে। ধরো এটা একটা বীজ, এই বীজ থেকে যখন গাছ প্রথম অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হওয়ার সাথে সাথে কি তার ক্লোরোফিল বা গাছের পাতা থাকে না, তখন তার তো বেঁচে থাকার জন্য শক্তি দরকার আছে। এই শক্তিটা নরমালি গাছ কি করে, পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন করে। বাট এতে কোনো পাতা নাই, তাহলে সেই কই থেকে খাদ্য বা শক্তি পাবে? তখন মনে রাখতে হবে এই কোষের ভিতরে আগে থেকেই থাকে লিপিড। কি থাকে, লিপিড। এই লিপিড গুলা সঞ্চয় করা থাকলে এই লিপিডকে ভেঙে গ্লুকোজে পরিণত করে যে সাইটোপ্লাজমের অঙ্গাণুটা, সেটাই মূলত একটা কি, গ্লাইঅক্সিজম। সেটাই হচ্ছে কি, গ্লাইঅক্সিজম। তাহলে দেখো কতগুলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা ক্ষুদ্র গোলাকার ডিম্বাকার অঙ্গাণু যা স্নেহ পদার্থের বিপাকের এনজাইম ধারণ করে। তাহলে দেখো লিপিড মানে কি, বাংলায় বলি এটাকে আমরা স্নেহ বা চর্বি বলি না, চর্বি, বা এটাকে আমরা কি বলি, স্নেহ। এই স্নেহ জাতীয় খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য। তাহলে কি বললাম, কতগুলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু দেখা যায়, যারা দেহের স্নেহ পদার্থ বিভাগের এনজাইম ধারণ করে, তাদেরকে বলা হচ্ছে কি, গ্লাইঅক্সিজম। এদের কোথায় পাওয়া যায়, ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, তৈল বীজের গ্লাইঅক্সিজম পাওয়া যায়। আর বীজের লিপিডের সঞ্চয়ী কোষও এদের দেখা যায়। ঠিক আছে, গঠন পড়ার দরকার নাই, এর ভিতরে কতগুলো এনজাইম থাকে এটা মনে রাখতে পারবা, যে আইসোসাইট্রেট লাইগেজ, মেলেট সিনথেস, গ্লাইকো অক্সিডেজ, ক্যাটালিস এনজাইম থাকে। প্রধান কাজ কি, দেখো প্রধান, চর্বি বা লিপিড জাতীয় খাদ্য বিভাগে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে গ্রহণ উপযোগী চিনিতে পরিণত করে, যার মধ্যে ফটোসিনথেসিসে নিজের খাদ্য তৈরির আগ পর্যন্ত অঙ্কুরিত চারা কি পায়, অব্যাহত শক্তি পায়। গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে শ্বসনিক বস্তুতে সাহায্য করে, আর এই অনুসারে অ্যামাইনো অ্যাসিডের বিপাক ঘটে। এই অঙ্গাণুর সাহায্যে কি হয়, অ্যামাইনো অ্যাসিডের বিপাক ঘটে। তাহলে এইটুকু পড়লেই যথেষ্ট, আর কিছু লাগতো না। আর নেক্সট টপিক যাচ্ছে সেটা হচ্ছে কোষ গহ্বর। খুবই একটা ইম্পর্টেন্ট অংশ কোষ গহ্বর, আমরা কোষ গহ্বরটাকে আলাদা করে নিই। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব কোষ গহ্বর। তো তোমরা সবাই জানো কোষ গহ্বর কাকে বলা হয়, কোষের বাইরে যে আপাতত ফাঁকা স্থান আছে তাকেই বলতেছি আমরা কি রে, কোষ গহ্বর। ধরো এটা যদি একটা কোষ হয়, এই কোষের ভিতরে আমরা যে ফাঁকা স্থানটা দেখতে পাই, এই ফাঁকা স্থানটার নামই হচ্ছে কি, কোষ গহ্বর। বাইরের দিকে যে ফাঁকা অংশটা আছে এটার নাম হচ্ছে কি, কোষ গহ্বর। তাহলে নরমালি মনে রাখবা কোষ গহ্বর উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণীদের কোষ গহ্বর থাকে না, থাকলেও অনেক ছোট ছোট থাকে। আর উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রথম অবস্থায় ছোট থাকলেও পরবর্তী সবগুলো কোষ গহ্বর মিলে একটা বড় কোষ গহ্বর তৈরি। এবং এই বড় কোষ গহ্বর একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, কি থাকে, একটা পাতলা পর্দা। কোষ গহ্বরের বাইরে একটা পাতলা পর্দা থাকে, যে পর্দাটার নাম হচ্ছে কি, টোনোপ্লাস্ট, যার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। কোষ গহ্বরের বাইরে পর্দার নাম কি, টোনোপ্লাস্ট। আর টোনোপ্লাস্টের মধ্যে কি থাকে,
আমাদের এইটার ভিতরে যে রসটা থাকে তাকে বলা হচ্ছে কি কোষ রস। ঠিক আছে, তাহলে একটু দেখো, সাইটোপ্লাজমে আপাতত দৃশ্যত ফাঁকা স্থান দেখা যায় তাকে বলা হয় কোষ গহ্বর। আর অপরিণত কোষের সংখ্যা অনেক থাকে এবং আকারে অত্যন্ত ছোট থাকে, কিন্তু পরিণত উদ্ভিদ কোষ সবগুলো কোষ গহ্বর মিলিত হয়ে এটা কি করে বড় আকৃতির কোষ গহ্বর সৃষ্টি করে। ঠিক আছে, এখন প্রোটোপ্লাজম দিয়ে যে পাতলা পর্দা দ্বারা কোষ গহ্বর বেষ্টন করে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। মেডিকেলে প্রশ্ন আসতে পারে কোষ গহ্বরের পর্দার নাম কি, তখন তোমাকে বলতে হবে টোনোপ্লাস্ট। আর টোনোপ্লাস্ট সবসময় কয় স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট। এবং মনে রাখবে এটা রাবার জাতীয়। তুমি যেমন গরুর যতই খাক না কেন গরুর পেট কি হয় ফুলে যায় না, লম্বা ইলাস্টিকের মতো, ঠিক এরকম এটা হচ্ছে কি রাবার জাতীয়। এর ভিতরে যতই উপাদান রাখবে এটা ততই ফুলতে থাকবে। আর কোষ রসে কোষের গহ্বরে কোষ রস থাকে, মূলত এমসিকিউ যদি এটা করতে পারো, কোষ রসে কি কি থাকে, পানি, নানা প্রকারের অজৈব লবণ, জৈব অ্যাসিড, শর্করা এবং আমিষ, চর্বি, বিভিন্ন ধরনের উপাদান থাকে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোষ গহ্বরের কাজ ফর এমসিকিউ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোষ রস ধারণ করা, প্রয়োজনে বর্জ্য পদার্থ ধারণ করা এবং কোষের অভ্যন্তরে পিএইচ, এবং অনেক সময় পিএইচ না দিয়ে তোমাকে এরকম দিতে পারে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি, অম্ল ক্ষারের ভারসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটা, সেটাকে হচ্ছে কোষ গহ্বর। এবং এর নিচের এরা কি করে পানির চাপকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই অংশটুকু থেকে আমাদের সেন্ট্রিওল সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট হলো, বাকি যতগুলো অংশ বলছি সবগুলো আমাদের কি রে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো তুমি একবার আমি বুঝাই দিছি, বইটা দেখে একবার রিডিং করে নিবা, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে।